হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজযুক্ত সংযুক্ত চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে নিয়ে এসেছি একটা ট্রাভেল ব্লগ এপিসোড নাম্বার 57 এ তোমাদের দেখাতে চলেছি আমরা যে ডায়মন্ড হারবারে গিয়েছিলাম তারই ডে 2 এর ভিডিওটা। আমরা গিয়েছিলাম একটা ফিশিং হারবার যার নাম সুলতানপুর মৎস্য বন্দর। তো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের ডে 1 এর ভিডিওটা একটু রিক্যাপ করে দেখাই। ডে 1 এ আমরা বেশ বেলা করে দিদির বাড়িতে পৌঁছেছিলাম। সেখানে দুপুরে খেয়ে দিয়ে মুক্তাঙ্গন বলে একটা টুরিস্ট স্পটে আমরা সবাই মিলে গিয়েছিলাম, দিদি, জামাইবাবু, আমার মা বাবা সবাই মিলে আমরা। আর সেখানে গিয়ে আমরা প্রকৃতির চরম সৌন্দর্যের সম্মুখীন হই। যদি তোমরা এই পার্ট 1 এর ভিডিওটা না দেখে থাকো, আমি বলবো ঝটফট গিয়ে এপিসোড নাম্বার 56 এর ওই ভিডিওটা দেখে নাও। এখানে তো আমি শুধু একটু ছোট্ট করে দেখাচ্ছি। মাঝিদের নৌকোর সাথেও বেশ কয়েকটা মালবাহী জাহাজ আমরা দেখেছিলাম। জীবনে প্রথম এরকম অভিজ্ঞতা পেয়ে আমি তো খুব খুশি ছিলাম। আর দেরি না করে বন্ধুরা আজকের ভিডিওটা চলো শুরু করে ফেলি। পরের দিন ভোরবেলা উঠে যে টুতে গরম গরম চা বিস্কুট খেয়ে একদম চাঙ্গা হয়ে গেলাম। আর তার একটু পরেই চলে এলো ব্রেকফাস্টে লুচি আর সাদা আলুর তরকারি। পেটটা বেশ ভর্তি করে আমি ছাদে একটু রোদ পোহাতে গিয়েছিলাম। ওদের ছাদে দেখলাম নানা ধরনের ফুলের গাছ। দিদিও সাথে ছিল, আমাকে পাশ থেকে গাইড করছিল কোনটা কি ফুল। জানতে পারলাম এইটা আমার দিদির একটা শখ পূরণের জায়গা। সকাল সকাল ছাদে সোনালি রোদ্দুর আর সাথে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে তো শরীরে অটোমেটিক যেন এনার্জি এলো। সত্যি প্রকৃতির মধ্যে কি অপরিসীম ক্ষমতা না? আমার তো এটাই দেখে ভালো লাগলো। দিদি ফুল গাছের টবে নয়, ফুল গাছগুলোতে কনসেন্ট্রেট করেছে, যেটা গার্ডেনিং এর অ্যাকচুয়াল মন্ত্র। দিদি আমাকে বলল ডায়মন্ড হারবারে আসলে এত ঝড় বৃষ্টি আসে, তো ঝড়ের কবলে পড়ে ওদের সবকটা টবই প্রায় অল্প অল্প করে ভেঙে গেছে। বারবার যেহেতু ঝড় আসতেই থাকবে, তো দিদিও আর টবগুলো চেঞ্জ করেনি, গাছগুলো যেমন আছে সেখানেই বাড়তে দিয়েছে। এই চিন্তাধারাটা আমার বেশ ভালো লাগলো, কারণ গার্ডেনিং যদি কারো সত্যিকারের ভালোবাসা হয় তাহলে সেটা কি টবে রাখছে, ভাঙা না ভালো না ডেকোরেটিভ, সেটা কিন্তু কোনো যায় আসে না। তারপর ঝটপট রেডি হয়ে ফেললাম, চললাম জামাইবাবুর সঙ্গে বাইকে করে সুলতানপুর মৎস্য বন্দরে, যেটা দক্ষিণ 24 পরগনার খুব নাম করা একটা ফিশিং হারবার, ফিশিং পোর্ট। ওদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে বাইকে করে জামাইবাবু আমাকে ওখানে নিয়ে গেল। চলো তোমাদের নিয়ে যাই। বাইক থেকে নেমেই দেখলাম হিলসা কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটা গভর্নমেন্ট অফিস, যার মধ্যে নানা রকম আধুনিক পদ্ধতি অবলম্বন করে নদী থেকে ধরে আনা মাছ, সমুদ্র থেকে ধরে আনা মাছ সুন্দরভাবে সংরক্ষণ করা হয় নানান টেকনোলজির সাহায্যে। আর এই সমস্ত সব ধরনের কাজই হ্যান্ডেল করে থাকেন এখানকার মাঝিরাই। ওদের ট্রেনিং দিয়ে শিখিয়ে দেওয়া হয়েছে। মাছের সংরক্ষণাগার ছাড়াও এই সরকারি ইনিশিয়েটিভটায় প্রচুর তাপমাত্রা নিয়ন্ত্রণকারী বড় বড় ভ্যান প্রোভাইড করা রয়েছে, ট্রাক প্রোভাইড করা হয়েছে। আর ছোট মাছ ব্যবসায়ীদের যাতে সাইকেলে করে মাছ বিক্রি করতে যাতে সুবিধা হয় তার জন্য আইস বক্সেরও ব্যবস্থা করা রয়েছে। দেখতে পেলাম বড় বড় নৌকা, যাকে বলা হয় বোট লঞ্চ। সেগুলো অনেকগুলো রিপেয়ার হচ্ছিল। যে বোট লঞ্চগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে ওরা নতুন করে আবার ঠিকঠাক করে তবেই আবার জলে নামাবে। এই লঞ্চটা তো বেশ সেজে গুজে রেডি দেখলাম। বেশ দেখতে পেলাম 2-3টে বোট লঞ্চের রিপেয়ারিং একদম কমপ্লিট। এরপরও আরো 3-4টে বোট বাকি আছে। দেখো, এটার নাম হলো প্রোপেলার। এটা যে কোনো ভাসমান বস্তুর কাছে খুব ইম্পর্টেন্ট যন্ত্র। আমি তো ফার্স্ট এটা টাইটানিক মুভিতে দেখেছিলাম। চলো তোমাদের একটু কাছে গিয়ে দেখাই। এই দেখো, প্রত্যেকটা বোট লঞ্চ কিন্তু কাঠের লঞ্চিং র্যাম্পের উপর রাখা, ওটার উপর রেখে রিপেয়ার হয়। আর ওই লঞ্চিং র্যাম্পের মাধ্যমে একেবারে ডিরেক্ট জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। কাঠের বড় গুড়িগুলো এখানে বাফারের কাজ করে। এরকমই প্রত্যেকটা বোট লঞ্চের নিচে কাঠের গুড়িগুলো দিয়ে লঞ্চিং র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। ওইটা না থাকলে জলে এত বড় ভেসেল ভাসানো যাবে না। চলো কাছে গিয়ে তোমাদের দেখাই।
এই দেখো যে প্রোপেলারের কথা বলছিলাম, এটা এয়ারক্রাফটেও তোমরা দেখে থাকবে। মোদ্দা কথা কাজটা একই দু জায়গায়। প্রোপেলার হলো একটি ঘূর্ণায়মান যন্ত্র, একাধিক ব্লেডের সমষ্টি যেগুলো দিক পরিবর্তন করতেই থাকে। প্রোপেলার না থাকলে কিন্তু কোনো ভাসমান বস্তু, সেটা জলই হোক বা আকাশে, সেটা চলতেই পারবে না। এই দেখো প্রোপেলারটা ঠিক এরকম ভাবে ফিক্সড করা থাকে একটা এন্ডিং এ। তো এটা কিন্তু মূল এবং অন্যতম একটা যন্ত্র। মৎস্য বন্দর মানে হলো একটা সুবিস্তৃত পর্যাপ্ত জলাভূমিতে যখন সেফলি মাছ ধরার ভেসেলগুলো নোঙর করা যাবে, জেলেরা যে মাছগুলো ধরে আনছে সেগুলো প্রপার ওয়েতে সংরক্ষণ করা নানা রকম টেকনোলজির মাধ্যমে। তাছাড়াও যে ধরনের নৌকাতে বোট লঞ্চে ওরা মাছ ধরে আনছে সেটা রিপেয়ার করা, তারপর সেই নৌকাগুলোকে আবার ভাসানোর জন্য লঞ্চিং র্যাম্প যাতে থাকে সেই ব্যবস্থা রাখা। এছাড়া হোলসেলে যাতে মাছ কেনা যায় সেই সুব্যবস্থাও থাকে, তবে সেই জায়গাটাকে মৎস্য বন্দর, ফিশিং হারবার বলা হয়। তো এই মৎস্য বন্দরে আমাদের সব কোয়ালিটি চোখে পড়লো। আমরা যখন গেছি তখন তাও 8টা সাড়ে 8টা বাজে। এই ধরনের নৌকা যারা সারাই করে সে কাকুরা আস্তে আস্তে আসছে, কাজে যোগদান করছে। আমরাও আর ওদের বিরক্ত না করে সোজা একদম মূল বন্দরের দিকে এগিয়ে গেলাম। এখানে আমি একটু ক্ষমা চেয়ে নেব, এডিট করতে গিয়ে আমি দেখলাম অনেক জায়গায় মৎস্য বানান, মৎস্য স্পেলিংটা ভুল আছে। আমি ওটা কারেকশন করেছিলাম, তাও কারণ আমার সাইটের আপডেটটা নেয়নি, আমি বুঝলাম না। বাইক যেখানে দাঁড় করিয়েছিলাম সেখান থেকে প্রায় 2 মিনিট হেঁটেই মেন বন্দরটা। চলো এবার টুকটুক করে মেন বন্দরের দিকে চলে যাওয়া যাক, যার ওপাশে রয়েছে মেদিনীপুর, যেটা কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না প্রায়। এই দেখো আমরা যখন গিয়েছিলাম 8টা সাড়ে 8টার সময়, তখন ভাটার সময় চলছিল, তো সেই জন্য কাদার মধ্যে সব নৌকাগুলো আটকে আছে তোমরা দেখতে পাচ্ছ। সেটা বোট লঞ্চই হোক বা গতে বাঁধা যে মাছ ধরা নৌকো। শহুরে মানুষদের কাছে এই দৃশ্য কিন্তু দেখতে পাওয়া খুবই বিরল। এই দেখো তোমাদের বকগুলোকে দেখায়, ওরা কাদা জলের মধ্যে থেকে মাছ তুলে তুলে খাচ্ছে। যে মাছগুলো আটকা পড়েছে এমনি দাঁড় টানা নৌকো থেকে বোট লঞ্চ অনেকটাই সেফ। এখন বোট লঞ্চেরই ব্যবহার করা হচ্ছে মাছ ধরার ক্ষেত্রে, যেহেতু এটা মাঝিদের জীবনটা অনেকটাই সুরক্ষিত করে। আর বেশি দূরে নিয়ে গেলে, সমুদ্রে নিয়ে গেলেও প্রাণের ঝুঁকিটা কম থাকে। দেখতে পাচ্ছ কি মনোযোগ দিয়ে মাছ ধরার জাল বুনছে। এই নৌকোগুলো করে কাছাকাছির মধ্যেই মাছ ধরা যাবে। এই নৌকোগুলো করে দূরে যাওয়া খুব একটা সুবিধার হবে না। এই দেখো এই বড় ব্রিজটা দিয়ে আমরা হাঁটছিলাম, জামাইবাবু বললো যেটুকু এরিয়া আমরা হাঁটছিলাম সেটা আমফানের পর বানানো হয়েছে। বাঁ দিকে যে ব্রিজটা চলে গেছে ওটা অ্যাকচুয়াল আগের ব্রিজ, আমফানের সময় ওটা দুর্বল হয়ে গেছে এবং তার জন্য ওখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ। টুরিস্টরা শুধু সেটুকুই যেতে পারবে যতটা ব্যারিকেড করে দেওয়া আছে। এবার ডান দিকটা তোমাদের দেখায়। ডান দিকে প্যারালালি চলে গেছে আর একটা ব্রিজ, সেই ব্রিজটা পুরনো। ওই ব্রিজের পেছনে প্রচুর প্রচুর বোট লঞ্চ দাঁড় করানো রয়েছে, সবাই ওয়েট করছে জোয়ারের জলের জন্য। এই দেখো আমাদেরও যেমন নাম থাকে তেমন প্রত্যেকটা বোট লঞ্চেরই একটা অফিসিয়াল নাম থাকে, সেই নামগুলো ওদের গায়ে লেখা থাকে, কারণ নামই তো হলো আইডেন্টিটি। একটা আইডেন্টিটি না থাকলে গোটা বন্দরের সবকটা মাছ ধরার লঞ্চকে কি করে অপারেট করা হবে। ব্রিজটাতেও দেখলাম একদম নষ্ট হয়ে যাওয়া মাছ ধরার জালগুলো পড়ে রয়েছে, ওগুলো হয়তো রিপেয়ার করা সম্ভব না, সেই জন্যই ওনারা ফেলে রেখেছে। দেখে বন্দরের দৃশ্য দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে ক্যামেরার সামনে নিজের মুখটা দেখানোর সময় পাইনি, ভুলেই গেছি। তাই তার জন্য এই কয়েকটা ফটোই মাত্র তুলতে পেরেছি। ভারতবর্ষে যে কোনো ছোট বড় ভেসেল ল্যান্ড করার, নোঙর করার অনেক জায়গা থাকলেও, অনেক ল্যান্ডিং সেন্টার থাকলেও ফিশিং হারবার কিন্তু সব জায়গায় নেই। ফিশিং পোর্ট সবাইকে বলা যায় না, সেগুলোর পার্টিকুলার কয়েকটা জায়গাতেই হয়, যেমন সুলতানপুরে সম্ভব হয়েছে সেটা। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা কার্ভ, ওখানে রয়েছে সুলতানপুরের শ্মশান, যেখানে কাঠের চুল্লিতেই ডেড বডি পোড়ানো হয়। এই বন্দর থেকে বেরিয়ে আমরা ওখানেও গিয়েছিলাম,
কিন্তু ওটার ক্লিপ নেওয়াটা আমার খুব একটা ঠিক লাগলো না, তাই আমি কোনো ক্লিপ নিইনি। এই যে দেখতেই পাচ্ছ জোয়ারের জল অনেকটাই চলে এসছে। কিছুক্ষণের মধ্যে যেহেতু আবার মাছ ধরতে বেরোতে হবে, সব জেলে তথা মাঝি কাকুরে সবাই বিজি। গ্রাম্য জীবনে কিন্তু কোনো ফাঁকতাল নেই, সব নিজের কাজ নিজেকেই করতে হয়। শহরের মতো করে কাজ করার লোক পাওয়া যায় না, তাই এই মাঝি কাকুরাও নিজের জাল নিজেই বুনছেন, কারোর ওপর নিজের কাজটা না চাপিয়ে দিয়ে। এটাই বেস্ট ওয়ে টু লিভ লাইফ, তাই নয় কি? জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা ছিল বলে জামাইবাবু বলল যে এই জায়গাটা এতক্ষণ থাকা ঠিক হবে না, যা হয় আর কি, মেয়েদের সেফটি তো দেখাই উচিত সব জায়গাতে। সুলতানপুরে বেনফিশের অফিস দেখলাম। বেনফিশের রেস্টুরেন্টে তো তোমরা সবাই খেয়েছো। ফেরার সময় আবার দেখতে পেলাম ওখানে একটা বরফ তৈরির কারখানাও রয়েছে, আর এটা ওখানে থাকা খুবই স্বাভাবিক, কারণ সামনেই মৎস্য বন্দর। চাঙর চাঙর বরফ গাড়িতে তোলা হচ্ছিল। বাড়িতে ফিরে বেশ সুদিন শাওয়ার নিলাম, তারপরে ছাদে গিয়েছিলাম একটু রোদ পোহাতে। পার্ট 2 তে কিন্তু আমি শুধু আমাদের দ্বিতীয় দিনের সকালবেলার পার্টটাই দেখিয়েছি। এরপর রাতের বেলা একটা খুব সুন্দর ভিডিও আসবে। সুলতানপুরের বন্দর থেকে তুলে আনা মাছগুলো হোলসেলের মার্কেটে যেখানে বিক্রি হয় সেখানে নিয়ে যাব, আর নিয়ে যাব ডায়মন্ড হারবারের একটা বড় মেলাতে। তো সেই ভিডিওটা ওয়েট করতে থাকো, একটু পরেই আসবে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও কেমন লাগলো পার্ট 2টা কমেন্ট করে জানাতে ভুলবে না, আর তোমাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না জানো, আর মন খুলে কমেন্ট করবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বা আমাদের আরো অন্যান্য ভিডিও ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এটা তোমাদের জন্য তো একদম ফ্রি, কিন্তু এতে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক অনেক হেল্প হয়। আমাদের আরো ভিডিও বানাতে ইচ্ছা করে, খুব মোটিভেটেড লাগে যখন তোমরা আমাদের সাবস্ক্রাইব করো। যেহেতু আমি ফোনের মাধ্যমে শুট করি, সেজন্য আমার এডিটিং এ অনেকটাই সময় যায়, এই জন্য আমার ভিডিওগুলো আসতে একটু দেরি হচ্ছে। বাট ডোন্ট ওয়ারি, ভিডিও আসতেই থাকবে। অনেক বকবক করে ফেললাম আজকে, চলো আজকে যাওয়ার সময় হয়ে গেছে, আজ তবে আসি। খুব তাড়াতাড়ি দেখা হবে এই ডায়মন্ড হারবারের পার্ট 3 নিয়ে। চলো আজকে আসি, টাটা।